আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাইয়া, নূরকে ডেকে দিন, এত রাতে কেউ দেখে ফেললে খারাপ ভাববে। আদিত্য ভ্রু কুঁচকে বলল। মানে নূরকে আমি কিভাবে ডেকে দিব? ও তোর রুমে হবে। আবির বলে উঠল। এবার কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। দেখ, আমরা ভালো করেই জানি ভাবি এখানেই আছে, তাই নাটক না করে ভাবিকে ডেকে দে। ভাই, এতটা ডেসপারেট হওয়াও ঠিক না। রাত পোহালেই তো বিয়েটা হয়ে যাবে, তবুও তোরা এক রাতেও দেখা করছিস। আদিত্য এবার রেগে উঠে বলল, জাস্ট শাট আপ ইডিয়ট। তুই ভাবলি কি করে নূর এত রাতে আমার রুমে থাকবে? আরে আমরা যখন এখানে একা ছিলাম তখন আমি কখনো নূরকে রাতে আমার রুমে ডাকিনি, আর আজ এত মানুষের ভেতর আমি ওকে আমার রুমে রাখবো? আমাকে কি তোদের এত ইম্যাচিওর মনে হয়? তানি আমতা আমতা করে বলল, সরি ভাইয়া, আসলে নূর ওর রুমে নেই, আর ড্রয়িং রুমেও ওকে দেখলাম না, তাই ভাবলাম হয়তো আপনার কাছে এসেছে কিনা। তানির কথা শুনে আদিত্যের কপালে ভাঁজ পড়ে গেল। আদিত্য এবার এক ঝটকায় বেড থেকে নেমে দাঁড়িয়ে তানির দিকে তাকিয়ে বলল, 1 মিনিট, রুমে নেই মানে? এই সময় কোথায় গেছে নূর? জি না ভাইয়া, রুমে আর ড্রয়িং রুমে তো কোথাও দেখলাম না, ফোনটাও রুমে রেখে গেছে, তাই ফোন দিয়েও শুনতে পারছি না। আদিত্যের এবার একটু চিন্তা হতে লাগলো। আবির সেটা বুঝতে পেরে বলে উঠল, ভাই, আমার মনে হয় ভাই আর চাচার সাথে হয়তো দেখা করতে গেছে। এতদিন পরে দেখা হয়েছে, তাই হয়তো ওদের সাথে একটু কথাবার্তা বলতে গেছে। আবিরের কথাটা আদিত্যের কাছে ঠিক মনে হলো। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, সেটা হতে পারে, আমি যেয়ে দেখছি। কথাটা বলেই আদিত্য তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। আবির আর তানিও আদিত্যের পিছন পিছন গেল। নূরের চাচা আর ভাই যে রুমে আছে সেই রুমের সামনে এসে দরজায় নক করলো আদিত্য। একটু পরেই নূরের চাচা এসে দরজা খুলে দিয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, আরে আদিত্য, তুমি এখানে, কিছু বলবে? আদিত্য বলে উঠল, সরি, আপনাকে এত রাতে ডিস্টার্ব করলাম। আসলে নূর কি আপনাদের রুমে এসেছে? নূরের চাচা বলে উঠল, না তো, নূর তো এখানে আসেনি, আমরা তো ঘুমাইছিলাম। আদিত্যের এবার ভয় হতে লাগলো। কোথায় গেল নূর? আদিত্য একটা শুকনো ঢোক গিলল, তারপর ওখান থেকে সরে এসে সারা বাড়ি নূরকে খুঁজতে লাগলো, আর জোরে জোরে নূরের নাম ধরে ডাকতে লাগলো। আবির আর তানিও নূরকে খুঁজতে লাগলো। ওদের এখন সত্যি সত্যি চিন্তা হচ্ছে নূরের জন্য। ওদের ডাকাডাকিতে বাসার সবাই জেগে গেল। সবাই রুম থেকে বেরিয়ে এসে আবিরকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আবির সবাইকে সবটা খুলে বলল। আবিরের কথায় সবাই চিন্তায় পড়ে গেল। তাসির, সাইম, সানা, নিসি সবাই নূরকে খুঁজতে লাগলো, কিন্তু নূর কোথাও নেই। বাসার ভেতর না পেয়ে আদিত্য এবার ছাদে উঠে গেল নূরকে খুঁজতে। ছাদে এসে চারিদিকে খুঁজে দেখলো, কোথাও নূরকে পেল না। নূরকে না পেয়ে আদিত্য 2 হাত দিয়ে নিচের চুল টেনে ধরে, পাগলের মতো এদিক ওদিক হাঁটতে লাগলো। ভয়ে ওর অন্তর শুকিয়ে আসছে। কোথায় গেল ওর প্রাণ পাখিটা? একটু আগেও তো ওর সাথেই ছিল, এখনই আবার কোথায় হারিয়ে গেল? আবারও কোনো বিপদে পড়ল না তো নূর? এসব ভেবে আদিত্যের বুকের ভেতর অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। আদিত্য আবার দৌড়ে নিচে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। পেছন থেকে সবাই আদিত্যকে ডাকছে, কিন্তু সেদিকে আদিত্যের কোনো খেয়াল নেই। ও বাইরে এসে পুল সাইডে, বাগানে, সব জায়গায় পাগলের মতো নূরকে খুঁজতে লাগলো। কোথাও নূরকে না পেয়ে আদিত্যের এবার দম বন্ধ হয়ে আসছে, মাথা ভন ভন করে ঘুরছে ওর। আদিত্য 2 হাতে নিচের চুল শক্ত করে টেনে ধরে হাঁটু গেড়ে ধপ করে নিচে বসে পড়ল। আহত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমাকে রেখে কোথায় গেলে তুমি প্রাণ পাখি? একটু আগেও তো সবকিছু কত সুন্দর ছিল, তুমি আমার পাশে কত হাসি খুশি ছিলে, তাহলে এক মুহূর্তেই কি হয়ে গেল? কোথায় হারিয়ে গেলে তুমি? কোথায় খুঁজবো এখন তোমায় আমি? আদিত্যের এমন অবস্থা দেখে আদিত্যের বাবার অনেক কষ্ট হচ্ছে। আদিত্যের বাবা আদিত্যের কাছে এসে ওর কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, আদি বাবা, এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে বলো? তোমাকে শক্ত হতে হবে, আমাদের নূরকে খুঁজে বের করতে হবে, তাই না? তুমি চিন্তা করো না, নূর মাকে আমরা অবশ্যই খুঁজে বের করব। আদিত্য নিজেকে একটু ঠিক করে উঠে দাঁড়িয়ে ওর বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ, নূরকে আমি খুঁজে বের করবই।
যদি পুরো দুনিয়াও উল্টে ফেলতে হয় তবুও আমি আমার নূরকে খুঁজে বের করবই, যেভাবেই হোক। আদিত্যের বাবা বলল। আমি পুলিশ কমিশনারকে ফোন করেছি, উনি এখনই পুরো ঢাকা শহর পুলিশ লাগিয়ে নূরকে খোঁজার জন্য। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল। ঠিক আছে বাবা, আমিও গাড়ি নিয়ে বের হচ্ছি নূরকে খুঁজতে। তাসির এগিয়ে এসে বলল। আমরাও সবাই আলাদা আলাদা ডেকোরেশনে গিয়ে নূরকে খুঁজবো। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল। ঠিক আছে। আবির বলে উঠল। ভাই তোর কি কারোর ওপর সন্দেহ হয়? আগেও তো একবার ওই অ্যানি ভাবিকে কিডন্যাপ করিয়েছিল। তাছাড়া ওই জনি ছেলেটা আবার ভাবির সাথে কিছু করে নিত। আদিত্য বলে উঠল। হ্যাঁ হতে পারে, আমাদের কোনোটাই বাদ দেওয়া যাবে না। তবে আমি যতদূর জানি অ্যানিকে ওর বাবা আমেরিকা পাঠিয়ে দিয়েছে, তাহলে ও এসব করতে পারবে না। বাকি থাকলো ওই স্কাউন্ড্রেলটা, ওর ওপরে তো আমারও সন্দেহ আছে। আমি পুলিশকে ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি ট্রেস করার জন্য। কথাটা বলেই আদিত্য ফোনের জন্য নিজের পকেটে হাত নিয়ে দেখলো ওর ফোনটা নেই। আদিত্য ভ্রু কুঁচকে বলল। আমার ফোনটা কই গেল? আদিত্য সানাকে বলল ওর রুম থেকে ফোনটা আনতে। আদিত্যের কথা মতো সানা ভেতরে চলে গেল। একটু পরে আবার বেরিয়ে এসে বলল। রুমে তো তোমার ফোন পেলাম না, আপাতত তুমি আমার ফোনটা রাখো, তোমারটা পরে খুঁজে নিও। আদিত্য মাথা ঝাঁকিয়ে সানার হাত থেকে ফোনটা নিল। তারপর সবাই যার যার মতো বেরিয়ে পড়ল নূরকে খোঁজার জন্য। আদিত্য যেতে নিলেই পাশে তাকিয়ে দেখল রবি দাঁড়িয়ে কান্না করছে। আদিত্য ওর কাছে যেয়ে কাঁধে হাত দিয়ে বলল। আই এম সরি বাডি, আমি তোমার আপুর খেয়াল রাখতে পারিনি। তবে চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমার আপুকে খুঁজে বের করে নিয়ে আসবো। রবি কাঁদো কাঁদো সুরে বলল। আপনার উপর আমার ভরসা আছে, জলদি আপুকে নিয়ে আসুন জিজু। আদিত্য চলে যেতে নিয়ে কিছু একটা মনে করে আবার রবির দিকে তাকিয়ে বলল। আচ্ছা শোনো, তুমি তোমার মায়ের নাম্বারটা দিতে পারবে? রবি ভ্রু কুঁচকে বলল। কেন? এমনি একটু দরকার ছিল আর কি। রবি মাথা ঝাঁকিয়ে বলল। ঠিক আছে, দিচ্ছি। তারপর রবি আদিত্যকে ওর মায়ের নাম্বারটা দিল। আদিত্য নাম্বার নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল নূরকে খোঁজার জন্য। গাড়িতে উঠে পুলিশের কাছে জনি আর রবির মায়ের নাম্বার দিল ট্রেস করার জন্য। রবির মায়ের উপর আদিত্যের সন্দেহ আছে, তাই তার নাম্বারও ট্রেস করতে দিল। তারপর গাড়ি চালিয়ে পাগলের মতো সব জায়গায় নূরকে খুঁজতে লাগলো। রাত 2টো, একটা অন্ধকার রুমে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে নূর। একটু পরে ধীরে ধীরে জ্ঞান ফিরে আসলে পিটপিট করে চোখ খুলে তাকালো নূর। চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো ও কোথায়। নিজেকে এই অবস্থায় দেখে নূরের ভয়ে আত্মা কেঁপে উঠল। নূর মনে মনে ভাবলো, আমি এখানে কিভাবে এলাম? আমি তো আদিত্যের সাথে দেখা করতে যাচ্ছিলাম। নূরের মনে পড়ল আদিত্য তখন ওকে মেসেজ দিয়ে বলেছিল মেইন গেটের কাছে এসে দেখা করতে, কেউ যেন দেখতে না পায়। ওর জন্য নাকি কি সারপ্রাইজ আছে, তাই নূর ওর সাথে দেখা করার জন্য বাইরের গেটের কাছে গিয়েছিল। তখনই হঠাৎ পেছন থেকে কে যেন ওর মুখের উপর রুমাল চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই ওর। তার মানে কেউ আমাকে আবারও কিডন্যাপ করে নিয়ে এসেছে। কথাটা মনে আসতেই নূরের ভয়ে হাত পা অবশ হয়ে আসছে, আত্মা শুকিয়ে আসছে, দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি এখানে কতক্ষণ ধরে আছি, আর কারাই বা আমাকে নিয়ে এসেছে? আদিত্যই না জানি কি অবস্থা হচ্ছে আমাকে না পেয়ে। নূরের ভাবনার মাঝে রুমের বাইরে কারোর কথা বলার আওয়াজ শুনতে পেল। নূর চুপ করে থেকে ভালো করে শোনার চেষ্টা করলো ওরা কি বলছে। ওই অপয়াকে আজ একদম শেষ করে দেব, যেভাবে আমি ওর মাকে শেষ করেছিলাম। কথাটা শুনতেই নূর স্তব্ধ হয়ে গেল। এটা তোর ছোট মার কণ্ঠ। তার মানে মায়ের মৃত্যু হয়নি, বরং ছোট মা সেদিন আমার মাকে মেরে ফেলেছে, আর আমাকেও আজ মেরে ফেলতে চাইছে। নূর যেন রক্ত শূন্য হয়ে যাচ্ছে এসব ভেবে। নূরের ভাবনার মাঝেই নূর আবারও শুনতে পেল, ফুফি তুমি ওকে মারো, কাটো আর যাই করো, কিন্তু তার আগে আমাকে আমার কাজটা করে নিতে দাও। ওর ওপরে অনেক আগেই থেকে নজর ছিল, কিন্তু কখনো ওকে বাগে আনতে পারিনি। আজ ফাইনালি সেই সুযোগ এসেছে। আজ আমি আমার মনের স্বাদ মেটাবো। এজন্যই তো আজ আমি তোমার এত হেল্প করলাম ওকে কিডন্যাপ করে আনতে। কত কৌশলে ছদ্মবেশে অনুষ্ঠানের ভেতরে যেয়ে ওই আদিত্যের ফোনটা চুরি করে আনলাম। তারপর সময় বুঝে নূরকে মেসেজ পাঠিয়ে দিলাম। তারপর ওকে বেহুশ করে এখানে নিয়ে এলাম। এত কিছু করছি শুধু আমার কার্য হাসিলের জন্য। নূরের বুঝতে বাকি রইল না যে এটা আর কেউ না, ওই বদমাইশ জনি।
ওদের কথা শুনে নূরের ঘৃণায় সারা শরীর রেডি করছে। মানুষ এত খারাপ কি করে হতে পারে? নূরের ছোট মা বলে উঠল, ঠিক আছে, তোর যা করার করে নে, তারপর ওকে মেরে ফেলবো। ঠিক আছে, চলো দেখি ওর জ্ঞান ফিরেছে কিনা। তারপর দুজন রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দিল। সামনে তাকিয়ে দেখলো নূর ওদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। জনি শয়তানি হেসে বলে উঠল, বাহ, ম্যাডামের তাহলে জ্ঞান ফিরেছে, যাক ভালোই হলো, এখন তাহলে খেলা জমবে। নূর জনির দিকে একবার অগ্নি চোখে তাকালো, তারপর ওর সৎ মায়ের দিকে তাকিয়ে ব্যথিত কণ্ঠে বলল, তুমি আমার মাকে কেন মেরেছো? কি দোষ করেছিল আমার মা? সে তো তোমার বান্ধবী ছিল, তাই না? তাহলে নিজের বান্ধবীকে খুন করতে একবারও তোমার বুক কাঁপলো না? তুমি কি মানুষ? আজ নিজের ওপরেই রাগ হচ্ছে যে তোমার মতো জঘন্য মহিলাকে আমি আমার মায়ের স্থান দিয়েছিলাম। ছি! রবিনা বেগম শয়তানি হেসে বলল, তাহলে তুই জেনে গেছিস, যাক ভালোই হয়েছে। মরার আগে অন্তত সত্যিটা জেনেই মর। হ্যাঁ, আমি তোর মাকে খুন করেছি। আরে কিসের বান্ধবী? হ্যাঁ, ও বান্ধবী না, বরং চরম শত্রু ছিল। ছোটবেলা থেকেই তোর মা সব কিছুতে আমার থেকে এগিয়ে থাকতো। পড়ালেখা, কাজে, কর্মে সব কিছুতে আমার আগে থাকতো। সবসময় ওর জন্য আমাকে কথা শুনতে হতো। মা বলতো, তোর বান্ধবী এত কিছু পারে, তুই পারিস না কেন? তখন থেকে ওর প্রতি আমার হিংসা হতে শুরু করলো। উপরে উপরে বান্ধবী হয়ে থাকলেও ভেতরে ভেতরে ওর প্রতি আমার রাগ থাকতো। তোর বাবাকে আমিও পছন্দ করতাম, কিন্তু সেখানেও তোর মা আবারও আমাকে হারিয়ে দিল। তোর বাবাকে পটিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললো। সেদিন থেকে ওর প্রতি আমার রাগ ঘৃণায় পরিণত হলো। এদিকে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে দিল এক নেশাখোরের সাথে। তোর মা বিয়ে করে সুখে জীবন গড়ছিল, আর আমি ওখানে কষ্টে মরছিলাম। যখন মাকে তোর বাবার সাথে হাসি মুখ খুশি দেখতাম, তখন আমার সারা শরীরে আগুন ধরে যেত। তাই আমিও সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক তোর মায়ের জায়গা আমি নিয়েই ছাড়বো। তাই প্রথমে কৌশলে আমার আগের স্বামীর কাছ থেকে ডিভোর্স নেই, তারপর তোর মায়ের কাছে এসে সাহায্য চাই। তোর মাও আমার উপর দয়া করে আমাকে আর আমার মেয়েকে তোদের বাড়িতে থাকতে দেয়। এভাবে থাকতে থাকতে যেদিন তোর মায়ের ডেলিভারি হয়, সেদিন সুযোগ বুঝে তোর মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। তোকেও সেদিন মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তারপরে তোর দাদিকে ছলে বলে পটিয়ে তোর বাবার সাথে বিয়ে করে নিলাম। বিয়ের পরেও তোকে অনেকবার মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম সবাই তোকে তোর মায়ের মৃত্যুর জন্য দায়ী করছে, তোকে অপয়া বলছে, তখন আমি তোকে মেরে না ফেলে অন্য প্ল্যান করলাম। তোকে সবার কাছে আরো বেশি করে অপয়া বানানোর জন্য আমি তোর দাদিকেও মেরে ফেললাম। দাদিকেও মারার কথা শুনে নূর আরো বেশি থমকে গেল, কেমন যেন অনুভূতি শূন্য হয়ে গেল। তীব্র ঘৃণার চোখে তাকালো রবিনা বেগমের দিকে। রবিনা বেগম আবার বলে উঠল, হ্যাঁ, ঠিকই শুনেছিস, তোর দাদিকেও আমি মেরে ফেলেছি। কারণ ওই বুড়ি বেঁচে থাকতে আমি কিছুই করতে পারতাম না, তাই ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। আর তোকে সবার নজরে বানিয়ে দিয়েছি অপয়া, এমনকি তোর বাবার কাছেও। তোকে বানিয়ে নিলাম বাসার কাজের লোক। আমি চাইলে তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমার অনেক ভালো লাগতো। আমার মনে হতো আমি তোর মাকেই শাস্তি দিচ্ছি, কিন্তু তুই তো তোর মায়েরই মেয়ে, ঠিকই নিজের রূপের জালে আশিক জুগিয়ে ফেললি। তুই কি ভেবেছিস তুই বিয়ে করে রাজরানীর মতন সুখে থাকবি আর আমি চেয়ে চেয়ে দেখবো? কখনোই না। যে কাজ আগে করিনি সেটা এখন করব। তোকেও তোর মায়ের কাছে পাঠিয়ে দেব। এতক্ষণ রুবিনা বেগমের কথাগুলো শুনে নূর যেন অনুভূতি শূন্য হয়ে গেল। ওর এত বছরের জীবন একটা মিথ্যের মধ্যে ছিল, আর ও কিনা নিজেকেই এতদিন সবকিছুর জন্য দোষী মনে এসেছে। এসব ভেবে নূরের শরীর ঠান্ডা হয়ে আসছে, গলায় সব দলা পাকিয়ে যাচ্ছে, কোনো কথাই বলতে পারছে না। রুবিনা বেগম এবার জনির দিকে তাকিয়ে বলল, তোর যা করার করে নে, তারপর ওকে শেষ করে ফেলবো। আমি বাইরে অপেক্ষা করছি, কাজ হয়ে গেলে আমাকে ডাক দিস। জনি মাথা ঝাঁকিয়ে সাই জানালো। রবিনা বেগম বেরিয়ে যেতেই জনি নূরের সামনে এক হাঁটু গেড়ে বসে শয়তানি হাসি দিয়ে বলল, তো নূর শোনো, এখন কোথায় পালিয়ে যাবে? ওই আদিত্যকে দিয়ে আমাকে মার খাইয়েছিলে না, এখন কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? ভেবেছিলাম তোমাকে বিয়ে করেই আমার চাহিদা পূরণ করব, কিন্তু তুই তা হতে দিলি না, তাই এখন বিয়ে ছাড়াই আমার মনের বাসনা পূরণ করব। রুবিনা বেগমের কথা শুনে নূর এতক্ষণ স্তব্ধ হয়ে থাকলেও জনির এই নোংরা কথাগুলো শুনে অগ্নি চোখে তাকালো জনির দিকে।
তারপর হঠাৎ উচ্চস্বরে হাসা শুরু করলো নূর। নূরকে এভাবে হাসতে দেখে জনি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ভ্রু কুঁচকে বলল। নূর হাসি থামিয়ে জনির দিকে তাকিয়ে ক্রুদ্ধস্বরে বলল, পাগল আমি না, তোরা হয়ে গেছিস। তোরা কি ভেবেছিস তোরা আমার সাথে যা খুশি তাই করতে পারবি? আর তুই গতবারের মায়ের কথা এত তাড়াতাড়ি ভুলে গেছিস? আমার আদিত্য সে আবার তোকে মনে করিয়ে দেবে। এবারের মার তুই জীবনেও ভুলতে পারবি না, যদি তোর জীবনটা বেঁচে থাকে আর কি। কারণ আমার তো মনে হয় না এবার আদিত্যের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে। নূরের কথায় জনির প্রচুর রাগ উঠে যায়। জনি চোয়াল শক্ত করে নূরের গালে সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। চর দেওয়াতে নূরের মাথা আরেকদিকে বাঁকা হয়ে ঝুঁকে পড়ে। ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়। তবুও নূর ভয় না পেয়ে চোখ মুখ কঠিন করে জনির দিকে তাকিয়ে ওর মুখের উপর থুতু ফেলে বলল, তোর মতো কাপুরুষেরা শুধু এটাই পারিস, একটা মেয়েকে ধরে বেঁধে এনে নিজের পুরুষত্ব দেখাতে। আরে আসল পুরুষ দেখতে হলে আমার আদিত্যকে দেখ, কত পারিস তার সাথে মোকাবেলা করে দেখ। এক সেকেন্ডেও টিকতে পারবি না। তুই জোর করে আমার শরীর ভোগ করতে চাস, হ্যাঁ? আর আদিত্য চাইলে আমি নিজেই নিজেকে ওর কাছে বিলিয়ে দিব, তবুও ও আমার নারীত্ব হরণ করবে না। সেই হলো আসল পুরুষ। আরে তোর মতো নর্দমার কীটের সাথে আমার আদিত্য তুলনা দেওয়াও চলে না। তুই ভুলেও ভাবিস না যে আমি তোকে দেখে ভয় করব, একদম না। তুই জানিস আদিত্য আমাকে বলেছে ভীতু চেহারায় আমাকে নাকি অনেক সুন্দর লাগে। আমি যেন অন্য কোনো পুরুষের সামনে ভয় পেয়ে আমার ভীতু চেহারাটা না দেখাই। আমি আবার আমার আদিত্যের সব কথা অক্ষরে অক্ষরে পালন করি, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, কারণ আমি জানি আমার আদিত্য আমার রাজকুমার অবশ্যই আসবে আর তোদের উচিত শিক্ষা দেবে। নূরের কথাগুলো শুনে জনি প্রচুর অবাক হলো, সাথে রাগও হলো। জনি চোয়াল শক্ত করে বলল, অনেক ভরসা না তোর ওই আদিত্যের উপর? ঠিক আছে, তাহলে দেখা যাক তোর আদিত্য কিভাবে তোকে আজ আমার হাত থেকে বাঁচায়। কথাটা বলেই জনি উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর নূরের দিকে তাকিয়ে শয়তানি হেসে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। নূর উপরে উপরে সাহস দেখালেও ভেতরে ভয় আত্মা শুকিয়ে আসছে। মনে মনে শুধু আল্লাহর নাম নিচ্ছে আর বলছে, আদিত্য কোথায় তুমি? তাড়াতাড়ি চলে এসো, না হলে যে আজ সব শেষ হয়ে যাবে। জনি শয়তানি হেসে ধীরে ধীরে নূরের কাছে এসে বসে। নূরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে হাতটা উঠিয়ে নূরের দিকে বাড়াতে লাগলো। নূরের ভয়ে অন্তরাত্মা শুকিয়ে আসছে। চোখ বন্ধ করে মনে মনে ভাবে, আদিত্য কি আসবে না? আজকে সত্যিই আমার সব শেষ হয়ে যাবে? আর কখনো কি আমার আদিত্যকে দেখতে পাবো না? জনির হাত নূরের ওড়নার কাছে যেতেই হঠাৎ দরজা ভাঙার বিকট একটা শব্দ হলো। জনি আর নূর দুজনেই চমকে তাকালো দরজার দিকে। দরজার দিকে তাকাতেই দেখলো আদিত্য রিভলভার হাতে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আদিত্যকে দেখে নূরের দেহে প্রাণ ফিরে এলো। নূর আদিত্যের দিকে তাকিয়ে অশ্রু চোখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, ওর বিশ্বাস জিতেছে। ওর আদিত্য এসেছে ওকে বাঁচাতে। এখন আর ওর কোনো ভয় নেই। আদিত্যকে আজ কোনো হিংস্র বাঘের মতো লাগছে, যা দেখে জনির ভয়ে পরাণ পাখি উড়াল দেওয়ার উপক্রম। আদিত্য এক মুহূর্তও দেরি না করে দ্রুত ছুটে গিয়ে জনির বুক বরাবর সজোরে একটা লাথি মেরে দিল। সাথে সাথে জনি ছিটকে ফ্লোরে চিত হয়ে পড়ে গিয়ে কাতরাতে লাগলো। আদিত্য আবার জনির কাছে গিয়ে এলোপাতারি ঘুষি দিতে লাগলো। জনিকে মার খেতে দেখে নূরের মনে মনে অনেক শান্তি লাগছে। এই শয়তানটার সাথে এমনই হওয়া উচিত। আদিত্য এবার জনির মাথায় রিভলভার ঠেকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোকে বলেছিলাম না নূরের থেকে দূরে থাকবি? তারপরও তোর সাহস কি করে হলো আমার প্রাণ পাখিকে টাচ করার, ওকে কষ্ট দেওয়ার? তুই কি ভেবেছিলি আমি তোকে খুঁজে পাবো না? আমারই ভুল হয়েছে। তোর মতো কীটকে সেদিনই মেরে ফেলা উচিত ছিল, তাহলে আর আজ এসব হতো না। তবে এবার আর আমি সেই ভুলটা করব না। এবার তোকে দুনিয়া থেকে বিদায় করেই ছাড়ব। তোর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাটা বলেই আদিত্য রিভলভারের ট্রিগারে আঙ্গুল রাখল। নূর এবার অবস্থা বেগতিক দেখে চেঁচিয়ে বলে উঠল,